সিপিএম মাঠে নেই, কোর্টে আছে। গত কয়েক বছর রাজ্য রাজনীতিতে এই লাইন দুটো কিন্তু রীতিমতো বিভিন্ন আলোচনায় বারবার উঠে এসছে। সিপিএম মাঠে আছে কিনা তা নিয়ে দ্বিমত আছে, বিতর্ক আছে, কিন্তু সিপিএম কোর্টে আছে এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। বেশ কিছু মামলায় সরকারকে রীতিমতো পর্যদস্ত করে দিয়ে যে কয়েকজন আইনজীবী বারবার শিরোনামে উঠে এসেছে এই কয়েক বছরে, তাদের মধ্যে একটা অন্যতম নাম সব্যসাচী চট্টোপাধ্যায়, এবারের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হাওড়া সদর থেকে। আজকে আমাদের গেস্ট সব্যসাচী। কোর্টের লড়াই, কোর্টে মামলা প্লিট করছো, ইমিডিয়েট অ্যাটেনশন পাচ্ছ, ক্যামেরার আলো, সাংবাদিক, আর বাস্তবের এই মাঠের লড়াই, কতটা ডিফারেন্স? দেখুন, দুটোই বাস্তবের লড়াই। কোর্ট আমাদের সিস্টেমের একটি অংশ, পার্লামেন্ট আমাদের সিস্টেমের একটি অংশ। একটা জায়গায় আইন তৈরি হয়, একটা জায়গায় আইনের ব্যাখ্যা হয়। বাস্তবের মাটিতে যেটা হয় সেটার থেকেই একটা প্রতিফলন কোর্টে আসে, কিন্তু সেটা একটা সীমানা আছে, তার একটা লিমিটেশনস আছে। বাস্তবের মাটিতে এটা বৃহৎ লড়াই। বাস্তবের মাটিতে লড়াইয়ে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কোর্টের লড়াইয়ের থেকে টাফ আমি বলবো না, কিন্তু এটার আঙ্গিকটা একটু আলাদা। এখানে মানুষের সঙ্গে সরাসরি যেতে হয়, মানুষের যন্ত্রণাটা বুঝতে হয়। কোর্টে তোমার কথা শোনার জন্য ধর্মাবতার বসে আছে, এখানে কি তোমার কথা শোনার জন্য? এখানে আমি যাচ্ছি মানুষের কথাটা শুনবার জন্য। এখানে অনেক বেশি শুনতে হয়, এখানে অনেক বেশি শুনতে হচ্ছে। মুখের উপর দরজা বন্ধ হচ্ছে না তো? মানুষের অন্তরের সাথে যদি নিজের অন্তর মেলানো যায়, তাহলে মুখের ওপর দরজা বন্ধ কখনো হয় না। যে মানুষের জ্বালা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, মূল্যবৃদ্ধির চাপ আছে, চাকরি নেই, বেকারত্বের জ্বালা আছে, পেটের খিদের জ্বালা আছে, আবাসের টাকা চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, সেই টাকা চলে যাবার জ্বালা আছে, একটা স্কিমের টাকা না পাওয়ার জ্বালা আছে, বার্ধক্য ভাতা না পাওয়ার জ্বালা আছে, গত 18 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো পরিষেবাহীন হাওড়া শহরের মানুষের যন্ত্রণার জ্বালা আছে, বাজার নেই। এগুলো কি, তার পাশাপাশি এটাও কি শুনতে পাচ্ছ যে হাওড়া, যেটাকে একসময় শেফিল্ড বলা হতো, যে কি না শিল্প ছিল, সাইরেনের শব্দে ঘুম ভাঙতো, এখন পুরো মৃত শিল্পনগরী, এবং এর দায়ভার সিপিএম কে নিতে হবে। এখনো ক্ষমতা থেকে চলে যাবে, এটা কি নিতে হচ্ছে? এটাও শুনছি না। 12 বছর সময় কেটে গেছে, এটাই তো আমার বক্তব্য ছিল। আমি বলেছিলাম যে কোথায় গেলেন সেই মানুষগুলি যারা একটা সময় সিপিআইএম কে গালাগালি না দিয়ে, লাল ঝান্ডাকে গালাগালি না দিয়ে, ট্রেড ইউনিয়নকে গালাগালি না দিয়ে, যাদের ঘুম ভাঙতো না, যারা দিন শুরু করতেন না, সেই মানুষগুলিকে আমরা আজকে কোথায় হারিয়ে ফেললাম। আজকে 12 বছর পশ্চিমবঙ্গের শিল্পের এই দৈন্যদশা কেন ঘটলো, এবং 12 বছর ধরে যারা সরকার চালালেন তারা শিল্প কেন রাখতে পারলেন না, কেন জমিগুলো আজকাল ফ্ল্যাট বাড়ি তৈরির জন্য দিয়ে দেওয়া হচ্ছে না? হাওড়ার শিল্পটা তো বরবাদ করে দিয়েছে সিপিএম। কোথায় আমরা তো যে একসময় শেফিল বলো সিটু সিটুর আন্দোলন, আগ্রাসী আন্দোলন, ধর্মঘট বন্ধ করে 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 এই পাট শিল্প, চট শিল্প শুধু সিটুর ধর্মঘটের জন্য উঠে গেল। আমি তো বলছি গত 12 বছর কেন হলো না? গত 12 বছর তো প্রসূন বন্দ্যোপাধ্যায় কোনো কমিটমেন্ট ফুলফিল করেনি। গত 12 বছর না, করেননি। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তো ব্যক্তিগতভাবে দেখবো না, অ্যাজ এ হোল তৃণমূল কংগ্রেস একটি কমিটমেন্ট তো ফুলফিল করেননি। ফুলফিল করলে জরি হাব হয়ে যেত, ফুলফিল করলে আজকে এই জুট মিলগুলো খোলার বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করতেন। তৃণমূলের নেতারা দালাল হয়ে গেলেন, জমির দালাল, শহরে গ্রামে। এটা ভয়ঙ্কর বিষয়। তৃণমূলের নেতারা জমি জমা বিক্রি করে দিয়ে ফ্ল্যাট তুলছে, কমিশন নিচ্ছেন। আরে বিজেপি তো এই কথাটাই বলছে। বিজেপি বলছে যে সিপিএম ডকে তুলে দিয়েছে। এক সেকেন্ড, সিপিএম ডকে তুলে দিয়েছে। 2 নম্বর, 12 বছরে তৃণমূল কিছু করতে পারেনি, তাই বিজেপি এনেছে। তৃণমূলের সময় যিনি মেয়র ছিলেন 13 থেকে 18 পর্যন্ত, যিনি মেয়র ছিলেন হাওড়া সিম্বলবদ্ধ হয়ে কি হবে? মানুষটা তো এক। সেই মানুষটা গিয়ে কথা বলবেন যে মানুষটা তৃণমূলের মেয়র হিসেবে প্রসূনবাবুর সাথে গত
5 বছর সময় মানে ওই 13 থেকে 18 হাওড়া কর্পোরেশন চালালেন, যার সময়কার গৃহীত নীতির জন্য আজকে হাওড়া শহরটা বেআইনি নির্মাণ থেকে শুরু করে বাকি যা যা আছে, আজকে পুরো পরিষেবাহীনতা, নির্বাচনহীনতা, পৌরসভার যে কর্মচারীদের তাদের চাকরি নিয়ে প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন ওনাকে ওই শরৎ সদনের প্রশাসনিক বৈঠকে। এই সবটাই তো হলো তার আমলে, ব্যক্তিটা তো এক রয়ে গেল। মানুষ তো বলছে যে ভোটটা হবে মোদির নামে বা মমতার নামে। আমরা বলছি না, মানুষকে এটা বুঝতে হবে, ভোটটা হোক আপনার পেটের জন্য, আর জ্বালাটা আপনার, যন্ত্রণাটা আপনার। প্রতিদিন সকালে আপনি মানুষকে এটা বলছেন, বোঝাতে পারছেন না। আমরা পারছি বলেই মানুষ আজকে আমাদের দিকে ফিরে তাকাচ্ছেন। এটাই হচ্ছে কথা, এই জায়গাটা যে বোঝানোটা, ওই বললাম অন্তর মিলালে তার অন্তরের আসল পরিচয়। এই কথাটা যে একজন মানুষের সাথে আর একজন মানুষের অন্তরের মিলন হওয়াটা দরকার। যে কারণে কোর্টের লড়াই আর মাটির লড়াই যেটা আপনি বললেন, ওই একটা জায়গাতে বোধহয় গাঁথা হয়ে যায়, যেখানে আমরা মানুষের সাথে কথা বলি, তার যন্ত্রণার কথাটা, জ্বালার কথাটা। আপনি জানেন এরকমও জায়গা আছে এই হাওড়া শহরে, এখনো পর্যন্ত সেখানে মানুষকে জল কিনে খেতে হয়। এমনও জায়গা আছে যেখানে মানুষকে একেবারে নর্দমার পাশে গরু বাছুরের সঙ্গে মানুষের জীবনযাপন করতে হয়। হাওড়া কর্পোরেশন উঠে গেছে। হাওড়া কর্পোরেশন, হাওড়া শহরের একাধিপত্য ছিল সিপিআইএম এর। উঠে গেছে কর্পোরেশন নেই দীর্ঘ 5 বছরের বেশি সময়। ভারতে বোধহয় সম্ভবত এটা মানে ভিজিটার্স এনে দেখানো উচিত যে কোনো জায়গা 74তম সংবিধান সংশোধনীর পর যেখানে কোনো লোকাল গভর্নেন্স নেই, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সরকার এই লোকাল গভর্নমেন্ট চলছে 18 সাল থেকে। ভোট হচ্ছে না। ভোট হচ্ছে না কেন? কেন হচ্ছে না ভোট? কেন করাতে পারলেন না? তৃণমূল যদি এতটা কনফিডেন্ট থাকতেন হাওড়া নিয়ে, তাহলে ভোট করিয়ে ফেলতেন। মানে কি এখানকার মানুষ পুরো পরিষেবা পাচ্ছে না? পাচ্ছে না তো, পাচ্ছে না বলেই তো আমাদের কাছে আজকে রিপোর্ট করছেন, তারা বলছেন আমরা কোথায় যাব। হয়তো তার যন্ত্রণাটা আমাদেরকে বলে ফেলছেন, কারণ বাকিদের তো আর দেখতে পাওয়া যাচ্ছে না, বাকিদের ইভাপোরেট করে গেছেন। না, আমি বলছি যে এই যে রিয়েলিটির কথাটা বলছো, আমি যদি ধরে নিই যে এই কথাটা সত্যি, এর মধ্যে কিছুটা সত্যতা আছে। মাই পয়েন্ট ইজ, এই সত্যতার মধ্যেই তো হাওড়াবাসী 2019, 2021 লেফটকে এইভাবে তাদের মনের মণিকোঠায় যাকে ধরে রাখতো, এখন তাকে আউট করে দিয়েছে। রজতবাবু 2019 এটা নয়, 2021 এটা নয়, 2022 এটা নয়, 2023 এটা নয়, এটা 2024। How 24 is different from others from the perspective of voters? কারণ 24 is different from 2021, 2020, 2022 and 2019 because by this time লোকে দেখে নিয়েছেন যে ইলেকট্রাল বন্ড কি। সাধারণ মানুষ কিন্তু বুঝতে শুরু করছেন দুধের দামের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কর্পোরেটের কাছে বিকিয়ে যাওয়ার সম্পর্কটা কি। হাওড়ায় তুমি যে কথাটা বললে যে খোলা ড্রেনের পাশে যেই মানুষগুলো আছে সেই ইলেকট্রাল বন্ড বুঝতে পারছেন, ইলেকট্রাল বন্ড বুঝছেন না, কিন্তু দুধের দাম বা বৃদ্ধিটা সে বুঝতে পারছে। 1 টাকা দুধের দাম, 1 টাকা দুধের দাম, 1 টাকার মূল্য আছে দাদা। মজুরি কত বেড়েছে? 1 টাকা করে কত বেড়েছে? ইলেকশন শুধুমাত্র কাউন্ট করার জন্য না, আমি যেটা বলছি না, মানুষ তার যন্ত্রণার কথা বলছেন, মানুষ বেরোতে চাইছেন। দিস ইজ দি হার্ড রিয়ালিটি অ্যান্ড দ্যাটস ওয়াই 2024 is different from 2019, 2020, 2021, 2023, 22, even from 2023. 2023 তে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমরা লড়াই করেছি, লড়াই করে আমরা বেশ ভালো ফল করেছি। এখানে আমাদের এই হাওড়া সদরের মধ্যে 2টো বিধানসভা যে পঞ্চায়েত এলাকা, ভোট ভালোভাবে হয়েছে বলেই কাউন্টিং এর দিন তারা। আমি একাধিক মামলায় আমি একটু আসছি, আমি একাধিক মামলায় আমি তোমাকে কোর্টে প্লিড করতে দেখেছি, তোমাকে এরকম ঘামতে কোনোদিনও দেখিনি। তুমি কি এটা এই যে ঘামছো, এই ফ্যান বন্ধ আনকমফোর্টেবল পরিস্থিতির জন্য ঘামছো? নয়, ঘামটা তো খুব মানে পবিত্র বিষয়। ঘামছি মানে আই এম ডুইং সামথিং। যারা ঘামেন না তারা কোনোদিন, আমি এটাই বলছি, কোর্টের লড়াই কিন্তু ঘাম নেই, রাস্তার লড়াই ঘাম আছে। এবং গত 10 বছরে সিপিএম এর বিরুদ্ধে এটাই আমার সেই জন্য আমার প্রথম থেকে আমার বক্তব্য, আই লাভ টু ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাজ এ মস্তিষ্ক শ্রমিক। মস্তিষ্কে শ্রম আছে, শ্রম যেটার কথা বারবার ওই প্রথম থেকে বললেন না, যে শ্রমিকের জন্য আমরা, মজুরের জন্য আমরা, মেহনতি মানুষের জন্য আমরা তাদের পোলারাইজেশন করতে চাই। তোমরা মধ্যবিত্তের জন্য না, পোলারাইজেশন করছি মেহনত করে যারা খান, যারা খেটে খান, মধ্যবিত্ত খেটে খায়। হ্যাঁ অবশ্যই,
আমি খাই, আমার ক্যামেরাম্যান বন্ধু খায়, সবাই খেটে খায়। তারা সবাই, কে পায়ের উপর পা তুলে তারা বসে সবাই খায়? অবশ্যই পায়ের উপর পা তুলে খান। আমাদের দেশে যে ব্যবসায়ী তার পুত্রের বিয়েতে হাতিকে তাও তো মেধাশ্রম আছে, মাখান, তাও তো মেধাশ্রম আছে। মেধাশ্রম আছে। যারা বড় বড় ব্যবসায়ী তাদের মেধাশ্রম নেই? কিসের মেধাশ্রম আছে? কোথায় মেধাশ্রম? তারা কি বসে বসে শুধু আজকের খান? দিনে দাঁড়িয়ে অবশ্যই আছে। ইলেকট্রাল বন্ড করার মেধা আছে, এটাও মেধা। লুট করতে গেলেও মেধা লাগে। তাহলে কোন মেধাটাকে আপনি রেকগনাইজ করবেন? মানুষের জন্য যে মেধাটা কাজে লাগলো আর যে মেধাটা কাজে লাগলো না, ডিফারেন্সিয়েট করতে হবে। টাইম হ্যাজ কাম। ভারতকে ভাবতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে, হাওড়ার মানুষকে ভাবতে হবে। কিসের জন্য আছেন? ধর্মের জন্য আছেন? হুজুগের জন্য আছেন? বাঙালি মানুষ, বাংলার মানুষ প্রত্যেকটা মুহূর্তে তারা ভাবছেন, তারা দেখছেন হার্ড রিয়েলিটিটা কি। দেখছেন যে যখন এই মুহূর্তে করোনার সময় আমরা যখন দেখেছি যে সরকার উঠে গেছে, সরকার কোনোভাবে সাহায্য করছে না, কর্পোরেশন নেই। কি বলছো সব্যসাচী? ভয়ানক অবস্থা। সব্যসাচী, যে আমাদের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেন, বিশ্বের দরবারে গিয়ে বলেন যে ভ্যাকসিন, ফ্রি ভ্যাকসিন সেন্ট্রাল গভর্নমেন্ট যে 100-200 কোটির বেশি মানুষ ডোজ দেওয়া, এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট? আর ডোজ দেওয়ার প্রশ্ন, আর প্রত্যেক দিন সেই মানুষগুলোর কাজ হারানো ভুলে গেলেন। পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে ফিরছে, রাস্তায় ট্রেন ক্রাশ করে দিয়ে চলে যাচ্ছে, তাদের মাথা শুকনো রুটি আর রক্ত একসাথে পড়ে আছে। পরিযায়ী শ্রমিক, তাদের কথা বললেন না, তারা তাদের ভারতের পার্ট নয়। পরিযায়ী শ্রমিক আছে রিয়েলিটি, কিন্তু পরিযায়ী শ্রমিক যে আজকে এই রাজ্য থেকে সব থেকে বেশি অন্য রাজ্যে চলে যাচ্ছে, এর দায়ভার তো সিপিএম এরও আছে। এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমি আজ সকালবেলা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি শুনলাম লোহা, কাস্ট আয়রন, আমাদের হাওড়ায় একসময় কাস্ট আয়রনের ক্ষেত্রে একটা ছিল, বিরাট হাব ছিল, বেলিলিয়াস রোড, বেনারস রোড, এই সমস্ত জায়গায়। আজকে দাঁড়িয়ে এই গোটা ফিল্ডে গত 12 বছর সময়ে, দিস ইজ দি হার্ড রিয়েলিটি, যে লোকে পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় গেছেন, যেতে বাধ্য হয়েছেন। এটা কিন্তু সিপিআইএম এর সময় ছিল না। গ্রামে বাজার ছিল, তার জন্য গ্রামের মানুষকে গ্রাম থেকে শহরে আসতে হতো না, বাংলা ছেড়ে অন্য জায়গায় যেতে হতো না। সংখ্যাটা কিন্তু আজকে বিস্ফোরণের জায়গায় পৌঁছে গেছে। এখন জরি শিল্পের কি অবস্থা? জরি শিল্প উঠে গেছে। জরি শিল্পের হাব করবেন বলেছিলেন, এখনো ধুলা করে যান, পাথরটা আছে পাবেন, পাথরে এখন ওখানে আগাছা বেরিয়েছে। কি আছে? জরি শিল্প নেই। জরি শিল্পের মানুষের মজুরি নেই, টাকা মধ্যস্বত্বভোগীরা নিয়ে নিচ্ছেন। আমি তো যাচ্ছি জরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষের, তাদের আরো যন্ত্রণা আছে। একটা জায়গা, একটা ওই ডিজাইনে যখন তারা জরি লাগান, ওই ছোঁচটা দিয়ে 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 দিয়ে, এটার জন্য চোখে যে স্ট্রেসটা লাগে, কে দেখবে? হু উইল অ্যাড্রেস? গভর্নমেন্টকে করতে হবে। একটা সময় এই সরকার, এদের নেত্রী, তারা এসে বলেছিলেন এখানে আমরা করব, জরি হাব করব, জরি শিল্পীদের এই সুবিধা হবে। কোথায় তারা? কাপড়, হাওড়া হাট, আজকে পুলিশকে তোলা দিতে দিতে শেষ হয়ে যেতে হচ্ছে। 3000 টাকা গাড়ি পিছু তাদের দিতে হয় প্রায়। কেন? একটা সময় তো ছিল, এই পরিকল্পনা ছিল বলেই আমাদের এখানকার শেষ বামপন্থী সাংসদ স্বদেশ চক্রবর্তী, তিনি চেষ্টা করে উদ্যোগ নিয়ে এই যে একটা বাড়ি এই মন্দিরতলার কাছে তৈরি করলেন, 14 তলা বাড়ি, যেটার নাম এখন হয়েছে নবান্ন। এর মূল লক্ষ্য ছিল গার্মেন্টস হাব তৈরি করা, যেখানে একটা জায়গায় মানুষকে এত বড় রেকগনিশন ভাবা যায় না। আপনি কোনটা চাইছেন? হাওড়ার মানুষের জন্য রেকগনিশন কোথায়? মুখ্যমন্ত্রী সদর দপ্তর গোটা রাইটার্স থেকে তুলে এনে কি রেকগনিশন? মুখ্যমন্ত্রীর রেকগনিশন, হাওড়ার মানুষের তাতে কি হলো? কি বলছো সব্যসাচী? এখন মানুষ মানে হাওড়ায় রাজ্যের সেক্রেটারিয়েট, তাতে কি উপকারটা? সদর এখান থেকে চলে, রাজ্য চলে। হাওড়া সেই আশেপাশের জায়গাগুলোর মানুষকে জিজ্ঞেস করুন তো, তাদের জীবনের কি উন্নতি হয়েছে নবান্নের জন্য? তাদের বেকারির জ্বালা কমেছে, তাদের কাজ হয়েছে? হাওড়ার টোটোওয়ালাদের জিজ্ঞেস করুন, যারা টোটো চালিয়ে খায়, কি অবস্থা হয়েছে তাদের? পুলিশের জুলুমবাজি, তৃণমূলের ইউনিয়নের চিৎকার চেঁচামেচি, ধমকানি চমকানি, এই ছেলেগুলো কোথায় যাবে? কাজ নেই বলে তারা টোটো আজকে চালাতে বাধ্য হচ্ছে। বিকল্প কাজ নেই। লেট আস অ্যাকসেপ্ট ইট, লেট আস অ্যাডমিট ইট। এটা আর কেউ অস্বীকার করতে পারবেন না যে পশ্চিমবঙ্গে কাজ নেই। মানে তুমি কি এটা এখনো বিশ্বাস করো যে এই যে সিপিএম এর পক্ষ থেকে সেটিং তত্ত্ব দেওয়া হয়? সেটিং এর কথা নয়, আমি বলছি আবার যে কথাটা, যে এই মানুষগুলোর যে চরিত্র, রাজনৈতিক চরিত্র, শ্রেণী চরিত্র, দিনের শেষে দাঁড়িয়ে এরা মানুষ এবং এরা রাজনীতি করছেন, সেটা মানুষের কাছে এই মুহূর্তে পরীক্ষিত হয়ে গেছে। কাকে দেবেন? দুজন মানুষকে দেখেছেন একসাথে, তারা এক মঞ্চে এক দলের কথা বলেছেন, এক নীতির কথা বলেছেন, এক পলিসির কথা বলেছেন। আজকে দাঁড়িয়ে হঠাৎ করে দুটো মানুষ দুটো পোলে,
ইনি বলছেন এর থেকে বাঁচাবেন, উনি বলছেন ওর থেকে এটা বাঁচাবেন। তো রাজনীতির একটা না, এটা খুব ভুল জিনিস হবে। রাজনীতি মানে তাহলে আপনি আগের সমস্ত রেকর্ডকে আন্ডু করছেন, করতে না, দাও আমি কোনো আমি একটা আমি জায়গায়। একটা, উনি তো বলতেই পারেন যে আমি একটা রাজনৈতিক দল করতাম যার সঙ্গে আমি এখন আর তাদের সেটা আমি- কেন আপনার ব্যক্তিগত কারণে? তাহলে 5 বছরের আপনার কোনো নীতি নৈতিকতা, আপনি যা যা করলেন শুধু দল করেননি, আপনি পোস্ট হোল্ড করলেন। আপনি একটা দলের পক্ষ থেকে একটা পোস্ট হোল্ড করলেন, আপনি পোস্ট হোল্ড করেছেন যখন, এটা ধরে নিতে হবে, ইট হ্যাজ টু বি অ্যাজিউম যে আপনি পলিসি মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং পলিসি যখন তৈরি করেছেন আপনি একটা নীতির ভিত্তিতে মানে করেছেন। তুমি বলতে চাইছো যে হাওড়ার পুরসভা রিলেটেড যত ব্যর্থতা আছে তার দায়ভার শুধু পুরসভা রিলেটেড নয় দাদা, আমি যদি খুব স্পেসিফিক্যালি আসি, তার দায়ভার বর্তমান বিজেপি ক্যান্ডিডেটকে নিতে হবে, বিজেপি কেও নিতে হবে, কারণ তিনি একসময় সিপিএম তৃণমূলের মেয়র ছিলেন। একদম এটা নিতে হবে, এবং মানুষের কাছে এটা বারবার আমি বলছি। সেই জন্য দেখুন কাকে ভোট দেবেন, দুজন আপনার বিরুদ্ধে আছে, একই জিনিস। তাই এই ঘাম যেটা ঝরছে, এই ঘামটা কিন্তু আমার মানে টেনশন বা আমার আমি কেউ একটু নার্ভাস ফিল করছি এটার জন্য না। এই ঘাম কিন্তু আমার শ্রমের ঘাম, আর শ্রম যখন আছে তাহলে শ্রমের জন্য আমরা কিন্তু মানুষের কাছ থেকে অনেকে কিন্তু এটাও বলতে পারে যে এসিতে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এসির বাইরে সামান্য বেরিয়ে সেটা যারা বলছেন সেটা আমি শুনলাম, একজন এখানে বলেছেন সব্যসাচী বাবুকে দাঁড় করানো হয়েছে বিজেপিকে হারাবার জন্য। হ্যাঁ, বিজেপিকে হারাবার জন্য, সঙ্গে তৃণমূলকেও, কারণ এটা হবে, দুটো হাত আছে, দুটো হাত চালাতে হবে সমানভাবে। আচ্ছা, এবার মেন আমি যেটা দিয়ে ইন্ট্রোডাকশন করলাম যে সব্যসাচী গত কয়েক বছরে তুমি শুধু মানে অ্যাট পার্সে তোমাকে বললে হবে না, তোমার একটা টিম অফ পিপল যারা আমরা দেখেছি আদালতে একাধিক মামলায় রাজ্য সরকারকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে, এবং তোমাদের গায়ে কিন্তু একটা স্ট্যাম্পও লেগে গেছে। আমি জানি না যে তুমি কিভাবে এটা রিয়াক্ট করবে, যে রাজ্যের চাকরি, এই যে প্রচুর মানুষ চাকরি নিয়ে আন্দোলন করছেন এবং তার জন্য একাধিক মামলা মোকদ্দমা হয়েছে, শাসক দলের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে ইন্টেনশনালি তোমাদের মতো কিছু আইনজীবী যারা এই স্টেলমেটটাকে তৈরি করে রেখেছে বারবার। এটা কথা পরিষ্কার মানুষের কাছে বলে দেওয়া ভালো যে আইনজীবীরা মামলা করেন, আইনজীবীরা মামলাকারী নন। আইনজীবীরা মামলাকারীদের নির্দেশ মতন ওকালতনামা নিয়ে তারা মামলা করেন। যারা মামলা করতে আসেন তারা তাদের যন্ত্রণার কথা আমাদেরকে বলেন এবং তাদের ইনস্ট্রাকশনে আমরা মামলা করি। ফলে ওইটাকে সরাসরি এনে যে আইনজীবীদের উপর দায় চাপালে এটা চলবে না। তোমরাই জটটাকে ঘেটে দিচ্ছ ইন্টেনশনালি বারবার ঘেটে দিচ্ছ। স্বাভাবিকভাবে মানুষ যখন যন্ত্রণার কথা বলবেন আর সেখানে যদি আইনের কোনো গলত থাকে তাহলে সেই গলতের কথা পয়েন্ট আউট করাটা আমাদের কাজের মধ্যে পড়ে। আইনজীবী হিসেবে এটা আমাদের কাজ, আমরা তো ভুল আইন বলতে পারি না। আইনজীবী হিসেবে আইনটা আমায় ঠিক বলতে হবে, এবং সেই ঠিক আইন বলতে গিয়ে আটকাচ্ছে। সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে যে সঠিকভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করা। সরকার চাইছেন না এটা হোক, আমি বলছি ইন্টেনশনালি এই গভর্নমেন্ট চাইছেন মানুষের মধ্যে চাকরি বাকরি সম্পর্কে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হোক। তাহলে খুব সুবিধা হবে স্কুলগুলোকে, সরকারি দপ্তরগুলোকে আস্তে 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 ক্লোজ করে দিতে। আপনি স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ড্রপ আউট রেট বেড়েছে। কন্যাশ্রী যখন এতখানি নিয়ে গর্ব করছেন, একই সঙ্গে লেটাস অ্যাকসেপ্ট যে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের সংখ্যা বেড়েছে। ভাববো না এই কন্ট্রাডিকশন গুলো। পশ্চিমবঙ্গে বাল্য বিবাহের সংখ্যা তো আমরা দেখলাম 2011 পর থেকে অনেকটা ভালো পারফর্ম করলো, বাল্য বিবাহের সংখ্যা কমলো। কোন জায়গায় কমলো? শেষকালে তুমি দু একটা রাজ্য, শুধুমাত্র মুর্শিদাবাদের মতো দু একটা জায়গা বাদ আবার দিলে একটা জায়গা কেন ওভারঅল কিন্তু রাজ্যের বাল্য বিবাহ নিয়ে আপনি একটা অসাধারণ দুটো জায়গা performance। কেন হবে? কোথায় পারফরমেন্স? আপনি কদিন আগের হিসেবটা নিন। আমি বলছি কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এই আমি বিধবা ভাতা, আমি একদম ভাতা আমি আরেকটা attack ইস্যুতে আসছি, করছি না, appraisal। আমি আরেকটা ইস্যুতে আসছি যে এই এত ওয়েলফেয়ার মেজার্স এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলা কেন্দ্রিক কোন রাজ্য সরকার নেয়নি। খুব ভালো ওয়েলফেয়ার মেজার্স নিচ্ছেন, অ্যাপ্রাইজাল কোথায়? তাহলে কি এই 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 বাল্যবিবাহের সংখ্যা বাড়তো? ছাত্র সংখ্যা কমছে, স্কুলগুলোতে যান আপনি দেখুন। আপনি কিছু কর্পোরেশন স্কুল বন্ধ হচ্ছে, ছাত্র কারা শিক্ষক নেই, অ্যামালগামেট করে দুটো মানুষের স্কুলকে কত মাইনে আছে ইংলিশ মিডিয়ামে পড়াবার? এক করে দেওয়া হচ্ছে। কটা লোক ইংলিশ মিডিয়ামে পড়াবার ক্ষমতা? কিন্তু রাজ্যের শিক্ষার মান অনেক বেড়েছে। কোথায় বেড়েছে? কি দিয়ে? রাজ্যে এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়ে আপনি রাজ্যের শিক্ষার মান যদি বাঁচতে চান তাহলে বসেই বুঝতে হবে উচ্চ শিক্ষায় রাজ্য এখন একটা দারুণ পারফর্ম শিক্ষা করছে। বলতে কি বোঝাচ্ছেন? কলেজগুলোর সিট খালি পড়ে থাকছে, অনার্সের সিট খালি পড়ে আছে। বামফ্রন্টের মধ্যে ভাবতে পারতেন একটা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্সের সিট খালি পড়ে আছে কলেজে? কেন পড়ে থাকছে? কেন পড়ে থাকছে?
কোনো একটা জায়গায় ঠিক যেভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, আর ঠিক তেমনিভাবে রাজ্যের এডুকেশন পলিসি, দুটো একটা জায়গায় করতে গিয়ে, যেটা মাধ্যমিকের আপনি দেখেছেন যে মাধ্যমিকের ড্রপ আউট কত বেড়েছে। মাধ্যমিকের ড্রপ আউট, মাধ্যমিক পরীক্ষা দেননি 4 লক্ষ পরীক্ষার্থী প্রায় কমে গেছে। কেন? কেউ ভাববো না এটা নিয়ে? সংখ্যা তো কমেনি। এগুলো কি তোমার ভোটের এজেন্ডায় আছে? এজেন্ডাতে তো মানুষ এজেন্ডা ঠিক করে নেবেন, স্থির করে নেবেন ওই কথাটা দিয়ে, যেটা আপনি আমি সকালবেলা বলি যে আমরা খুব খারাপ আছি। মানে কি বলি, দিনকাল খুব খারাপ পড়েছে, বাজারহাট খুব খারাপ, সবাই বলে। এখানে রামের রামের সব রামের মানুষ বলে। এজেন্ডা আছে, আমি রামের এজেন্ডা আগে আছে। বলি, হাওড়ায় রামের এজেন্ডা কি? হাওড়ায় রামরাজা তলা আছে, সেটা বহুদিন ধরে আছে, রামের পূজা হাওড়ায় হয়, তাতে কি আছে? কোনোদিন হাওড়ায় দাঙ্গা হয়? ভব্য রাম মন্দির হলো, হাওড়ায় তার effect হাওড়ার ভোটে আছে? হাওড়ার মানুষের বিশ্বাসে আছে, যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসে আছে। যাদের বিশ্বাস কিন্তু এর সাথে রাজনীতি নেই। হয়ে গেল। এখানে অনেক আগে থেকে রামের পুজো হয় হাওড়ায়, এখানে অনেক আগে থেকে রামের পুজো হয়, কিন্তু রামের পুজোর জন্য এখানে কোনোদিন দাঙ্গার পরিস্থিতি হয়নি, তৃণমূল বিজেপি করেছে। হঠাৎ করে আমার মনে হলো যে সব্যসাচী চট্টোপাধ্যায় অ্যাডভোকেট এখান থেকে ছোট্ট করে চলে যাবে হাওড়া ময়দান, মেট্রো ধরবে, গঙ্গার তলে দিয়ে হাইকোর্ট নামবে, প্লিট করবে, কেস জিতবে, আবার ফিরে আসবে। কে করলো? সেটাও তো বামফ্রন্টের করলো? সময়, ইউপি 1 সরকারের সময়কার প্রকল্প, আজকে কমপ্লিট হয়েছে। প্রকল্পটার ভিত্তিপ্রস্তর স্থাপন তো করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রদম মুখোপাধ্যায়, ইউপি 1-এর সময় করলেন, কমপ্লিট করলেন। মানে এই জায়গাটা কে করলো? ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কে করলো? মানে এই যে কে মেট্রো, করলো? সরকার করলো, গঙ্গার নিচ দিয়ে পরিকল্পনা করলো, কেউ করলো না। যাদের পরিকল্পনা করার কাজ তারা করলো। গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্ট চালাতে কিছু লোক আসে, কিছু লোক চলে যায়, কিন্তু গভর্নমেন্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, গভর্নমেন্টটা থেকে যায়। প্রশ্ন হচ্ছে এই কে করলোটাকে প্রমোট করার রাজনীতিটা আপনাকে আমাকে, আমাদের যে মূল ইস্যু ওইখান থেকে সরিয়ে দিয়েছে। ঠিক। এবার আমরা আমাদের কথোপকথন অনেকটা শেষ পার্টে চলে এসেছি সব্যসাচী। এই যে মিছিল করছো, র্যালি করছো, পিছনে হাঁটার লোক আছে সিপিএম এর এখন? প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন যারা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান, প্রচুর মানুষ আছেন যারা নিজের ঘামের দাম ফেরত পেতে চান, প্রচুর মানুষ আছেন যারা হাতে কাজ চান, যারা পেটের ভাত চান। মানে এই বেশিরভাগ মানুষই আছে। এই মিছিলে কি তোমার সঙ্গে যারা হাঁটছেন তাদের বয়স কেমন? তার মধ্যে 18, 19, 20 আছে? অবশ্যই আছে। নাকি একটা বারবার অভিযোগ করা হয় সিপিএম পার্টি মানে কিছু দাঁত পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া কিছু বৃদ্ধের পার্টি? চুল পেকে যাওয়া সে তো বৃদ্ধের পার্টি না, বয়সের তুলনায় সম্ভবত আমি এখন ইয়াংগেস্ট প্রার্থী এখনো পর্যন্ত। ফলে আমি কাউকে বৃদ্ধ বলবো না, কারণ রাজনীতিতে আমি ওই অভিষেক ব্যানার্জির মতন ওই রিটায়ার করে যাওয়া উচিত এরকম কথাবার্তা আমি বিশ্বাস করি না, কারণ যার দেবার তিনি দিতে পারেন, আজীবন কন্ট্রিবিউট করতে পারেন। তুমি বিভিন্ন এজ গ্রুপের মানুষজনকে নিয়ে সব্যসাচী চট্টোপাধ্যায় যাচ্ছেন। বিশেষত আমি একটা জিনিস বলছি, ইয়াং ভোটার্স, তাদের মধ্যে কিন্তু এই জ্বালা যন্ত্রণার উপলব্ধি প্রচুর। ইয়াং ভোটার্সদের মধ্যে ভীষণভাবে, যারা 18 তারা দেখছেন, বিশ্বাস করুন, একজন সাংসদ ঘুষ নিচ্ছেন হাতে করে, এটা দেখতে কারোর খুব একটা ভালো লাগে না। এই ছবিটা দেখতে ভালোও লাগেনি। অনেক সাংসদকে আমরা দেখেছি ঘুষ নিয়েছেন হাতে করে। মানুষকে যদি দেখানো যায় যে ধরুন আপনার কাজ সাংবাদিকতা করা, আমার কাজ ওকালতি করা, আমরা যদি ওই কাজগুলোর ক্ষেত্রে আমরা যদি সেখানে যখন থাকি সেই কাজটা না করে, যখন থাকে এখন আমরা যদি অন্য কিছু করি সেই সময়টাতে গিয়ে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসেবে কত নাম্বার দেবেন? 0, একদম 0। ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নম্বর দেবো, তো সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় 0, কারণ তিনি কিছুই করতে পারেননি। তিনি করলে এমপি ল্যাডের টাকা পুরো খরচ করতেন, পারেননি করতে। এমপি ল্যাডের টাকা ফুল ইউটিলাইজেশন হয়নি না, অনেকগুলো কাজ করতে পারেননি। মানে প্রসূন, আমি আবার বলি যে আবার একটা কথা, প্রসূন না, আমি যদি পাঁচটা আয়নায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স তোমাকে মূল্যায়ন করতে বলি, নাম্বার 1, এখানকার সামগ্রিক মানুষের অভাব অভিযোগ দাবিতে পার্লামেন্টে সরব হওয়া, এতে কত দেবে? 0। হাওড়ার শিল্পকে আবার কিছুটা চাঙ্গা করা, কিছুটা অক্সিজেন দেওয়া, 0। কারণ এটা ওনার দোষ নয়, উনি যে দল করেন সেই দলের যা মুখ আছে, মানে এমব্লেম, হলমার্ক, মমতা ব্যানার্জি, ওইখানেই 0 পেয়ে যাচ্ছেন উনি। 3, হাওড়ার মানুষের সুখে দুঃখে পাশে থাকা,
দুর্গাপুজো কালী পুজোর ফিতে কাটা হলে যদি হয় তাহলে সেটা পাশে আছেন, কিন্তু তাছাড়া তো কোথাও দেখা যায় না তাকে। 4 নম্বর, এই হাওড়া কর্পোরেশনের পুরো পরিষেবা যেই জায়গায় এই মুহূর্তে পড়ে আছে বলে এটা তোমাদের অভিযোগ, সেটাকে অ্যাড্রেস করার ক্ষেত্রে তার পারফরমেন্স। উনি করেছিলেন একবার, উনি বলেছিলেন উনি রাজভবনের সামনে গিয়ে ধর্ণা করবেন, অনশন করবেন, ঠিক আছে। ঠিক সেই সময়টাই যখন আমরা দেখিয়েছিলাম আদালতে, আমিই ছিলাম, তখন অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে একটা মিথ্যে কথা বলানো হয়েছিল, হাওড়ায় ভোট হয়ে যাবে বলে, কন্টেম্প্ট হয়েছিল। তারপর প্রসূনবাবুকে আর অনশন করতে দেখা যায়নি, উল্টে অ্যাডভোকেট জেনারেলকে ধনকর সাহেব দার্জিলিংয়ের গভর্নর হাউসে ডেকে পাঠিয়েছিলেন, উনি গিয়েছিলেন। তারপর কি হয়েছে আমি এখন আর জানি না কি অবস্থা। হাওড়ার ভোট তো হয়নি, সেটা অন্তত 2 বছর আগের কথা বলছি, যখন অন্য জায়গায় ভোট হলো। আর 5 নম্বর, হাওড়ায় ওভারঅল ল অ্যান্ড অর্ডার, হাওড়ায় ওভারঅল হাওড়া মানে একটা 500-600 বছরের পুরনো শহর। সেটা তো খারাপ হয়েছে, এটা মানুষ বুঝতেই পারছেন। এই যে দাঙ্গা হয়েছে, আগে ধুলোগড়কে লোকে শিল্পের সাথে, মানে ধুলোগড় বা সিনোনিমাস টু শিল্প ইন্ডাস্ট্রি, আজকে ধুলোগড় মানেই লোকে ভাবে বছর একটা দাঙ্গা হবে। জিটি রোডের ধার মানে আগে ভাবতো হ্যাঁ ঠিক আছে, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ছিল, মাঝে মধ্যে কারখানা বন্ধ হতো, লক আউট হতো, স্ট্রাইক হতো, কিন্তু আন্দোলন ছিল, সেটা খুলতো, কারখানার চিমনিতে ধোঁয়া উঠতো। পার্মানেন্টলি কারখানাগুলো বন্ধ করে দিয়ে সেখানে একদম বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং করা, এই প্রক্রিয়াটা তো প্রসূনবাবুরা পারেননি। প্রসূনবাবুরা, আবারও বলছি, আমার লড়াই কারোর সাথে ব্যক্তিগত নয়। ফুটবলার প্রসূন ব্যানার্জি আমার খুব মানে পছন্দের মিডফিল্ডের মধ্যে পড়বে, ঠিক আছে, কিন্তু সাংসদ হিসেবে আর আরেক প্রতিপক্ষ বিজেপির, তাকে তুমি কত দেবে? তিনি তো মেয়র হিসেবে তো একটাই কাজ করেছিলেন, বেআইনি নির্মাণকে এখানে লিগালাইজ করাবার চেষ্টা করেছিলেন মেয়র ইন কাউন্সিলে, মানে তৃণমূলের। হ্যাঁ করেছেন তো। আজকে এত শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন ফিরহাদ হাকিম টাকিমদেরকে নিয়ে, নিশ্চয়ই ফিরহাদ হাকিমের গ্রেপ্তারি দাবি করবেন। সঙ্গে সঙ্গে তো ডক্টর রতিন চক্রবর্তীরও করা উচিত। হাওড়াতে যে পরিমাণ ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, এর দায় কে নেবে? বিজেপিকে তো নিতে হবে। যখন নামটা রতিন চক্রবর্তী, ডক্টর রতিন চক্রবর্তী নেবেন না? হাওড়ার মেয়র ছিল। আমার একটা লাস্ট প্রশ্ন, আমি যখন ঢুকলাম হাওড়া সিপিআইএম জেলা পার্টি অফিসের, এই তোমার ইন্টারভিউ করছি, তখন বাইরে দেখলাম একটা শবদেহবাহী শকট রাখা। আমার না মনে হলো কেন জানি যে যেন সিপিএম এর জানাজা নিকাল গয়া, সেটা নেওয়ার জন্য স্থানীয় বিধায়কের নামাঙ্কিত একটা শবদেহবাহী শকট সেটা অপেক্ষা করছে। আমি আবার বলি, সিপিআইএম বিধায়ককে বিধায়কই মনে করে, জনগণের প্রতিনিধি মনে করে। শবদেহবাহী শকট যদি স্থানীয় বিধায়কের বিধায়ক কোটার টাকা থেকে দেওয়া হয় এবং সেটা যদি কোনো প্রতিষ্ঠান সেটা পায় এবং সেটা যদি মানুষের উপকারে ব্যবহৃত হয় এবং সেটা যদি সিপিআইএম পার্টি অফিসের সামনে থাকে, তাহলে তাতে মানুষের কাজ, যাহা কিছু মানুষের তাহা কিছু সিপিআইএম এর, মানুষের সঙ্গে সংযুক্ত, মানুষের জন্যে যা কিছু, মানে মার্কসের একটা কথা, যা কিছু মানবিক মানুষের জন্যে, তাতে সিপিআইএম কোনোদিন আপত্তি করেনি, বাধা দেয়নি। ফলে ওই শবদেহবাহী শকটটা পার্টি অফিসের সামনে আছে, ওটা ব্যবহৃত হয় সাধারণ মানুষের জন্য, ওটা সিম্বলিক না, একদমই নয়। সুতরাং আমরা ওতে বাধাও দেব না, ওটা আছে। স্থানীয় বিধায়কের নাম এই সময়টা যিনি ছিলেন তিনিই বিধায়ক, এটা তো ইতিহাস মোছার রাজনীতিও তো আমরা করি না। আমরা কথা বললাম সব্যসাচীর সাথে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আমি সেটা দিয়ে শেষ করতে চাই। সিপিএম এর সেই সমস্ত মুখ যারা কোর্টে লড়াই করছে এবং গত প্রায় 5, 7, 10 বছর ধরে যারা কোর্টে একের পর এক লড়াই করে রাজ্যের শাসক দলকে, সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন কোণঠাসা করে দিয়েছে, তাদের একটা অন্যতম নাম সব্যসাচী চট্টোপাধ্যায়। এবং আমরা এসে দেখলাম যে সব্যসাচী খুব স্পষ্টভাবে জানিয়ে দিল যে মানুষের দাবি, মানুষের ডিমান্ড, মানুষের অধিকার নিয়ে তিনি দরজায় দরজায় যাচ্ছেন এবং তার বক্তব্য, তিনি তাতে যথেষ্টই সাড়া পাচ্ছেন এবং এর প্রভাব তিনি এখনো মনে করছেন যে হাওড়া সদরে তিনি ব্যতিক্রমী কিছু একটা ফল করে এবার অনেক অনেক গণিতই গন্ডগোল করে দিতে পারবেন। এনকেটিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।